নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য ভাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই কুশল মঙ্গলে আছেন। আজ আপনাদের জন্য এনেছি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প শরীরী শিকল ভেঙে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য ভাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। শিল্প সাহিত্য ভাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্প শরীরী শিকল ভেঙে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। দক্ষিণ কলকাতার বড় বাজার, একটা নামি দামি গার্মেন্টস শোরুম। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। ঝুমুর ও তার অফিসের সহকর্মী শ্রীরূপা ব্যস্ত হয়ে পড়েছে শপিংয়ে। আজ মাইনে পেয়েছে, কাজেই মাইনে পেয়ে নিজের জন্য কিছু নিজেকে উপহার দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার শ্রীরূপার কাছে। ঝুমুর আসতে চায়নি। জোর করেই শ্রীরূপা বলল, চল না, শোরুমে দেখেছি দুদিন আগে একটা দারুণ সুন্দর ড্রেস এসেছে, তোকে দারুণ মানাবে। তার উপরে তুই বিয়ে থা করিসনি এখনো, এসব ম্যারম্যারে রঙের শাড়ি পরে কি আনন্দটা পাস বলতো। ওরা দুইজনেই অফিস থেকে একেবারে সোজা এসেছে এখানে। অদ্ভুতভাবে দুইজনেই আজকে প্রায় একই ধরনের শাড়ি পরেছে, গাঢ় নীল বডি আর সোনালি পাড়ের হ্যান্ডলুম। ঝুমুরের স্বভাবটা বরাবরই চুপচাপ, অফিসে খুব একটা কথা বলে না কারো সাথে। শ্রীরূপা ঠিক তার উল্টোটা, প্রাণবন্ত সাবলীল একটা মেয়ে। বাইরে প্রচন্ড ফটর ফটর করে, অবশ্য বাড়ি পৌঁছে খুব একটা আর কথা বলার সময় পায় না। বিবাহিত, সংসারে যাবতীয় কর্ম সেরে তবে আসতে হয়। স্বামীটা বিছানায় পড়ে রয়েছে বছর 5 ধরে। এই কারণেই তো শ্রীরূপাকেই শেষ পর্যন্ত সংসারের হাল ধরতে হয়েছে। তবুও স্বামী ওর মাথার ওপরেই সব সময় নিজের আধিপত্য ফলায়। ওই সময় একটা ড্রেস নিয়ে ওরা নিজেদের মধ্যেই কথা বলা বলি করছে। এমন সময় শোরুমের প্রবেশদ্বারে সপ্তর্ষি চক্রবর্তী আসেন, হাইকোর্টের একজন নামী উকিল। ঢুকলেনও বেশ তাড়াহুড়ো করে, চোখে রোদ চশমা টপকে ওঠা, কাঁধে একটা ব্যাগ। গাড়ি থেকে নামলেন নিজের। দেখে মনে হচ্ছে কিছু একটা খুঁজছেন। হঠাৎই চোখটা আটকে যায় শাড়ি পরা এক মহিলার ওপর। সপ্তর্ষি ইতস্তত করেই বলে, এক্সকিউজ মি, ঝুমুর, তুমি? শ্রীরূপা থমকে দাঁড়ায়। পিছন ঘুরে ছেলেদের জামা দেখছিল। মুখ ঘুরিয়ে তাকায় সপ্তর্ষির দিকে। শ্রীরূপা বলে, আপনি আমায় ডাকলেন? হো, আমি দুঃখিত, মানে আপনি ঝুমুর না? না, আমি শ্রীরূপা। তবে ঝুমুর আমার সাথে এসেছে, ট্রায়াল রুমে আছে। আপনি ঝুমুরকে চেনেন? হ্যাঁ, অনেক বছর আগে, মানে চিনি। হো আচ্ছা, ও তো কারোর সাথে খুব একটা অফিসে কথা বলে না আমি ছাড়া। আপনি কি ওর পুরনো বন্ধু? সপ্তর্ষি আর কিছু বলে ওঠার আগেই হঠাৎ করে ট্রায়াল রুমের দরজাটা খুলে যায়। ঝুমুর বেরিয়ে আসে, একটা অত্যাধুনিক ওয়েস্টার্ন পোশাকে। শরীরে ফিটেড হালকা গোলাপি টপ, সঙ্গে সাদা প্যান্ট। পরনে এখনো কাজের পরিহিত শাড়িটা নেই, চুলটা খোলা, হাতে ভাঁজ করা নিজের শাড়িটা। তবে পোশাকটা পরে সে নিজে খুব একটা কমফোর্টেবল ফিল করছে বলে দেখে তাকে মনে হচ্ছে না। বেশ অস্বস্তি নিয়েই শ্রীরূপাকে সে দেখাতে আসে। এই ড্রেসটাই আমাকে একদম মানাচ্ছে না শ্রীরূপা, দেখ
কিরকম অদ্ভুত লাগছে না? এতক্ষণ অজান্তে তার পাশে দাঁড়িয়ে থাকা সপ্তর্ষিকে দেখে থমকে যায় ঝুমুর। চোখে চোখ পড়ে। হঠাৎ যেন সময়টাও স্তব্ধ হয়ে গেছে। ঝুমুরের মুখে অদ্ভুত এক ধরনের অপ্রস্তুত লজ্জা, চোখে বিস্ময়, আর মুখটা একটু একটু করে রং বদলে ফ্যাকাশে হতে শুরু করেছে। সপ্তর্ষি বলে, ঝুমুর, তুমি তুমি এখানে? ঝুমুর এক টুকরো চুপচাপ, তারপরে খুব নিচু কণ্ঠে জিজ্ঞাসা করে। শ্রীরূপা বলে, ঝুমুর, মানে আমি তো ভাবছিলাম তুমি কারোর সাথেই কথা বলো না। হঠাৎ। শ্রীরূপা বেশ কিছুটা বিভ্রান্ত, মুখ টিপে হাসি দেয়। ঝুমুরও হালকা হাসে, চোখ সরিয়ে নেয় সপ্তর্ষির কাছ থেকে। তারপরে শাড়িটা বুকের কাছে চেপে ধরে বলে, হ্যাঁ, আমি বদলে আসি। তোমায় শেষ দেখেছিলাম বছর 4 আগে। হ্যাঁ, তবে তুমি যে বলেছিলে আর দেখা হবে না। আজকের দেখাটা হঠাৎই হলো, একটা অমূল্য সম্পদ। কোর্ট থেকে ফিরছিলাম, হঠাৎ করেই শপিং মলের 3 তলায় চোখ আটকে গেল। মনে হয়েছিল ওটা তুমি, তাই। এখনো বুঝি আমাকে ভুলতে পারোনি? ওই জিনিস আর ভোলা কি সম্ভব? তবে তোমার জায়গায় অন্য কেউ। সপ্তর্ষি, আমি বরং এটা চেঞ্জ করে আসি। আর কিছু সে বলল না, চুপচাপ চলে গেল ট্রায়াল রুমের দিকে। ঝুমুর কাপড় বদলে শাড়ি পরে এসেছে, তবে চোখে মুখে এখনো লজ্জা, কণ্ঠে একটা অপ্রস্তুত সুর। শ্রীরূপা তাকিয়ে রয়েছে, একবার ঝুমুরের দিকে, একবার সপ্তর্ষির দিকে। মজা পাচ্ছে বেশ খানিকটা। সপ্তর্ষি বলল, ঝুমুর, যদি তোমার একটু সময় থাকে, মানে আমরা যদি একটা ক্যাফেটেরিয়ায় বসে একটু কথা বলি, কফি খাই, তাহলে। শ্রীরূপা চট করে ওদের দিকে তাকায়, বলে, ওফো, এত দূর? ক্যাফেটেরিয়া? তা কফির সঙ্গে কি পুরনো স্মৃতিও পরিবেশন হবে নাকি? সপ্তর্ষি অপ্রস্তুত ভাবে হেসে ফেলে, বলে, মানে অনেক কথা জমে আছে, হয়তো ঝুমুর বলতে চায় না, আমি বলতে চাই। শ্রীরূপা একটু কাঁধ ঝাঁকায়, মোবাইলটা বার করে বলে, ওকে, ঠিক আছে, 1 মিনিট জাস্ট। আমি আমার বরকে একটা ফোন করে নি, না হলে আবার দেরি হচ্ছে কেন জিজ্ঞেস করলে সেকেন্ডে সেকেন্ডে আমায় বিভিন্ন রকমের কৈফিয়ত দিতে হবে, পরে আবার কত রকম দফার বিচার শুরু হয়ে যাবে। সে পাশেই একটা কলাম ঘেঁষে গিয়ে ফোন করতে যায়। ঝুমুর চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে, ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি, তার ঠোঁটটা কাঁপে। বলে, কিচ্ছু করতে হবে না তোকে, চল বাড়ি যাই। আরে কেন? এতদিন পর তোর পুরনো বন্ধুর সঙ্গে দেখা, কফি খাবি না? আমি এতটা অভদ্র হতে পারবো না, আর এতটা অভদ্র হয়ে আমি ঝগড়া করতে করতে বাড়িও যেতে পারবো না তোর সঙ্গে, আমাকে একটু জানতে হবে। সপ্তর্ষি চুপচাপ দাঁড়িয়ে থাকে, সপ্তর্ষির চোখে স্পষ্ট একটা চাওয়া। ঝুমুরকে একবার ভালোভাবে দেখে সে, কিছু একটা হয়তো বলতে চায়। আপনাকে তুমি বলতে পারি? শিওর, ঠিক আছে, তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি এক্ষুনি। ওই তো ক্যাফেটেরিয়ায়, ক্যাফে এরিয়াটা ওই যে ওখানে, আমি এক্ষুনি আসছি, জাস্ট 5 মিনিট। 1 কাপ কফি আমার জন্য কিন্তু বেঁচে রেখো। এই বলে মোবাইলটা হাতে নিয়ে শ্রীরূপা বেরিয়ে যায়। সপ্তর্ষি ঝুমুরের দিকে এগিয়ে গিয়ে বলে, চলো আমরা এগোই। চোখে চোখ পড়ে আবার, এইবার আর হঠাৎ নয়, বরং ধীরে এবং চুপচাপ। তুমি এখনো ঠিক চুপচাপ, সে আগের মতোই। কিছু বলো না কেন? সবকিছু বলা শেষ হয়ে গিয়েছে সেই দিনই সপ্তর্ষি। নতুন করে আমার আর কিছু বলার নেই কাউকে, তবুও শুনতে ইচ্ছে করে তোমার মুখ থেকে। ঝুমুর কিছু বলে না, মাথা হেট করে যেতে শুরু করে। সপ্তর্ষি ওর পাশেই হাঁটতে হাঁটতে বলে, ঠিক আছে, আজ তুমি কিছু না বললেও চলবে, শুধু একটু পাশে বসো। তোমার নীরবতাও অনেক কিছু বলে দেয়। ওদিকে শ্রীরূপা সাইড কলামে দাঁড়িয়ে ফোনে ফিসফিসানি ব্যস্ত। শোনো, আমার একটু দেরি হবে অফিস থেকে ফিরতে, এখনো কিছু কাজ বাকি। তাছাড়া ফেরার পথে কলিগদের সঙ্গে একটু মলে যাব, তোমার অনেক ওষুধপত্র বাকি। তুমি খেয়ে নিও, আমি মালতীদিকে আগেই ফোন করে বলে দিয়েছি রাতের রান্নাটা সেরে দিয়ে যাবে, তোমার বাঁধাকপি আর রুটি করে দেবে। আমি বাঁধাকপি খাবো না, আমি বাড়িতে গিয়ে স্যুপ তৈরি করে খাবো। ফোনের ওপার থেকে বিরক্তিসূচক কণ্ঠে শ্রীরূপার স্বামী বলল, তুমি কোথায় আছো? বড় বাজারে, এক কলিগের সাথে। তুই কি বলদ? তোর সঙ্গে কি অফিসের লোক বাজারে যায়?
এক্ষুনি বাড়ি আয়, না হলে কি হবে? আমি তোমার গোলাম নই, ঠিক আছে? আমার নিজের একটা জীবন আছে, বুঝলে? আরো কিছু হয়তো বলতে গিয়েছিল শ্রীরূপার স্বামী, তবে সে ফোনটা কেটে দেয়। একটু থেমে নিজের শাড়ির আঁচলটা ঠিক করে, সাইড ব্যাগ থেকে ছোট্ট একটা আয়না বার করে একটু লিপস্টিক দেয়, চোখে কাজল দেয়, কপালে টিপটা ভালো করে পরে নেয়। কপালে সিঁদুর পড়েছিল যেইটুকু, সেটুকু হাতের সাদা রুমাল দিয়ে ঘষে ঘষে তুলে ফেলে। রাগে শরীরটা রিরি করে জ্বলতে থাকে। লোকটা মরেও না, বেঁচে থেকে হাড় জ্বালিয়ে খাচ্ছে। গত 5 বছর সংসারের ঘানি টানছে শ্রীরূপা, আর এই লোকটাও ঠিক ততোধিক পরিমাণে সন্দেহবাতিক হয়ে উঠছে। আর সহ্য করা যাচ্ছে না এই লোকটাকে। অ্যাক্সিডেন্ট করে পড়ে বসে থাকলো। শ্বশুর শাশুড়ি দেওর নিয়ে সংসার টানতে থাকলো শ্রীরূপা। সেই 7 সকালে শোয়া থেকে উঠে যাবতীয় কাজকর্ম সবটা নিজের হাতে সামলে অফিস করে বাড়ি গিয়ে আবার সারা রাত বরের পায়ের সেবা করতে হয়। পা দুটো যে পড়ে গেছে, ফিজিওথেরাপি না করলে নাকি সুস্থ হবে না। কই, 5টা বছর হয়ে গেল, আজও সে সুস্থ হলো না। শ্রীরূপা ভেবেছিল আসছে বছর পুজোতে কলকাতা শহরে না থেকে ভেলুর চলে যাবে সোজা, ভালো চিকিৎসার জন্য। কিন্তু ওর বর কি আর সেই রকম? ইচ্ছে করছে এখন বিষ খাইয়ে মেরে ফেলতে। প্রত্যেক দিন লোকটার সন্দেহের পরিমাণ এতটাই বৃদ্ধি পাচ্ছে যে আজকাল শ্রীরূপা অফিস থেকে ফিরতে মিনিট 5-7 দেরি হলেও তার উপরে হাত তুলছে পর্যন্ত। সেই দিন তো খাওয়া দাওয়ার টেবিলে একটা বাজে মন্তব্য করে বসলো ওর দেওর। বলল, বাইরে বাইরে ঘুরে এখন আর ব্যবসা করে কি হবে বৌদি? বাড়িতে বসেও অনেক ব্যবসা করা যায়, ফোন কলের মাধ্যমেই হয়, হিউজ টাকা পাওয়া যায়। মাঝে মধ্যে একটু হেসে দিলে বা একটুখানি রসের কথা বললে তোমার তো সাহস কম না? তুমি বড় গুরুজনদের সামনে আমাকে এইভাবে অপমান করছো। বাবা মা, আপনারা এইভাবে আপনাদের ছেলেকে সাহস জোগাচ্ছেন? সাহস না জুগিয়ে আর কি করবো বলো তো বৌমা? তুমি আমাদের সংসারের ঘানি টানছো মানছি, দেবু এখনো ছোট, ও চাকরি বাকরি পেলে তোমাকে কি আর বাইরে বেরোতে দেবে? কিন্তু এই যে স্নেহাশিসের জন্য তুমি বাইরে বেরোচ্ছ, চাকরি করছো, তার মূলে কি তোমার কোনো ইচ্ছা নিচ্ছে কাজ করে না? মানে আপনি কি বলতে চাইছেন মা? মানে করো না। তোমাকে পাশের বাড়ির রুমা দেখেছে, 2 দিন আগেই তুমি কার সঙ্গে যেন শপিং মলে বাজার করতে গিয়েছিলে। কই, আমাদের জন্য তো কিছু আনোনি? হো, 2 দিন আগে সে তো অরূপের মেয়ের জন্মদিন ছিল, আমরা কেউ জানতাম না। কিন্তু মেয়েটা ছোট, হঠাৎ করে অফিসে এমন ফোন করে বসলো যে অরূপ সবাইকে বলতে বাধ্য হলো। তাই আমরা সবাই, চুপ করো, সবাই মিলে মোটেও যাওনি, তুমি আর তোমার ওই রসের নাগর গিয়েছিলে। মা, এইভাবে শেষ পর্যন্ত মায়ের কথা আর দেওরের কথায় দুঃখ পেয়ে স্বামীর কাছে গিয়েছিল একটু ভালোবাসা পেতে। উল্টে স্নেহাশিস উঠে বসে ঠাটি একটা চড় মারে শ্রীরূপার গালে। সমস্ত অঙ্গটাই ভরে গিয়েছিল স্নেহাশিসের। স্ত্রীর যত্নে হাত দুটো এখন চলে, তবে পা চলে না। সেই দিনের পরই মনে মনে পণ করেছে শ্রীরূপা, যেই হাতে ওকে চড় মেরেছে তার উপযুক্ত একটা জবাব সে দেবে। চেষ্টা করছে অনেক দিন ধরেই, কিন্তু সময় সুযোগ পেয়ে উঠছে না। কিছু হয়তো বলতে গিয়েছিল স্নেহাশিস, কিন্তু শ্রীরূপা তার পাত্তা না দিয়ে আবার গিয়ে বসে ওই সপ্তর্ষি আর ঝুমুরের কাছে। সপ্তর্ষি আর ঝুমুর ইতিমধ্যেই মুখোমুখি বসেছে। ঝুমুর চুপচাপ জানলার দিকে তাকিয়ে, মুখে এক ধরনের তীব্র অস্বস্তি, চোখে যেন দৃষ্টি নেই, সবটা ঝাপসা। ঝুমুর, অনেকদিন বাদে তোমার চোখে তাকিয়ে কথা বলছি, বসেও আছি, ভাবিনি কখনো এভাবে দেখা হবে। ঝুমুর মুখ ফিরিয়ে কেবল ঠোঁট চেপে রাখে, কিচ্ছু বলে না। ঠিক তখনই শ্রীরূপা এসে হাজির হয়, ব্যাগটা রাখে পাশে। দুঃখিত, দেরি হয়ে গেল। আচ্ছা, তোমাদের আড্ডা তো ভালোই জমেছে। কেউই কোনো উত্তর দেয় না ঝুমুরের কথায়। শ্রীরূপা বলে, আচ্ছা তোমার নামটাই জিজ্ঞাসা করা হয়নি, তুমি তো ঝুমুরের পুরনো বন্ধু? হ্যাঁ, সপ্তর্ষি চক্রবর্তী, পেশায় আইনজীবী, হাইকোর্টে প্র্যাকটিস করি। শুনে শ্রীরূপার চোখে এক মুহূর্তের জন্য আলো চমকে ওঠে। তুমি উকিল? হাইকোর্টে? ভালো, খুব ভালো। কেন রে, তুই এইরকম নিশ্চিন্ত হয়ে গেলি মনে হচ্ছে একরকম উকিল কথাটা শুনে? না মানে জানি না কেন, শুনে একটা নিরাপত্তা বোধ হচ্ছিল আমার। আসলে আমার ব্যক্তিগত জীবনটাও আসলে
ঠিক আর ব্যক্তিগত নেই। কেন, আপনার স্বামীর সঙ্গে কি সম্পর্ক ঠিকঠাক যাচ্ছে না? না, মানে ঠিকঠাক শব্দটা ছোট হয়ে যায়। ও এখনো ভাবে আমি অফিসে দেরি করি মানেই অন্য কারোর সঙ্গে টাইম পাস করছি। জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি। একটা সন্দেহ আর নিয়ন্ত্রণের শিকল যেন সবসময় আমার গলায় বাঁধা। সপ্তর্ষি হাত তুলে ওয়েটারকে ডাকে, বলে, ওয়েটার, এক্সকিউজ মি। এইবার ওয়েটারটা এগিয়ে আসে। সপ্তর্ষি বলে, ক্লাসিক ল্যাভেন্ডার টি, একটা মশলাদার কফি, আর ঝুমুরের জন্য একটা। এই, তুমি আগের মতোই সেই লেমন মকটেল নেবে তো? ঝুমুর অবাক হয়ে তাকায়, বলে, এখনো মনে রেখেছ? তোমার পছন্দের কোনো কিছুই ভুলে যাওয়াটা কি অতই সহজ ঝুমুর? তাই তো, কেউ যদি এমন করে পছন্দগুলোকে মনে রাখে তাহলে জীবনটা কিছুটা সহনীয় হতো। ঝুমুর সপ্তর্ষি দুইজনেই চুপচাপ। ক্যাফেটেরিয়ায় হালকা আলোয় তিনটে চরিত্র, তিনটে ভিন্ন ভিন্ন যন্ত্রণা বহন করে বসে আছে, কিন্তু এখনো যেন শুরু হয়নি ওদের জীবনের সেই অধ্যায়। ক্যাফেটেরিয়ায় নরম আলোয় নীরবতা, বহুদিন পর অনেক দিনের জমে থাকা কথা একে অপরকে বলা। সপ্তর্ষি আর ঝুমুর দুইজনেই স্বাভাবিকভাবেই কথা বলছিল। মাঝে মধ্যে শ্রীরূপাও হাসি দিয়ে যোগ করছিল সবকিছু। হঠাৎই কথার মাঝেই সপ্তর্ষি বলল, দেখা হয়েছিল ওর সাথে? নীরবতা নেমে আসে টেবিলের ওপরে, শব্দ থেমে যায় দমকা হাওয়ায়। শ্রীরূপা বলে, মানে কার সঙ্গে দেখা করার কথা বলছো সপ্তর্ষি? ঝুমুর এক মুহূর্ত গম্ভীর হয়ে যায়, মুখে রক্তের রং সরে গিয়ে সবকিছু ফ্যাকাশে, চোখটা অন্যমনস্ক। ঝুমুর বলে, কার কথা বলছো তুমি? ভুলে গেছো তাহলে? ভালোই হয়েছে, তিক্ত স্মৃতি মনে রাখা উচিত না, তাই না? ঝুমুর চোখ নামিয়ে ফেলে। তবুও আমার মনে হয় জেল থেকে ও বেরোলে তোমার সঙ্গে দেখা করতেই আসবে। এটা স্বভাবতই এমন হতে পারে। জেল? কার কথা বলছো সপ্তর্ষি? আমি তো বুঝতে পারছি না। সপ্তর্ষি নড়ে চড়ে বসে, ঝুমুরের দিকে তাকিয়ে বলে, তোমার বান্ধবীকে বলনি? ঝুমুর কিচ্ছু বলে না, তার চোখে শূন্যতা। ওর স্বামীর কথা বলছি। স্বামী? ঝুমুরের? সে জেলে? আমি তো ভাবতাম আমার বিয়ে হয়নি। হ্যাঁ ছিল, এখনো আছে, কিন্তু তুই তো কখনো বলিসনি। এতদিন ধরে তোর সঙ্গে অফিস করছি, আন্দাজও করতে পারিনি। সব কথা সবাইকে বলা যায় শ্রীরূপা? কারোর কাছে আবার আমার জীবন কেবল একটা আমার ভুল সিদ্ধান্ত, কারোর চোখে আবার অভিশপ্ত বিয়ে, কিন্তু আমার কাছে ওটা ছিল একটা শোক যে এখনো বুকের ভেতরে বাজে। ঝুমুরের স্বামী একজন আধিপত্যবাদী, হিংস্র ধরনের মানুষ, যেটা শরীরের ওপরে বসে যায় না, কিন্তু মন আর সম্পর্কের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ কায়েম করতে চায় সে। শেষমেশ একদিন ঝুমুর আর পারেনি। তারপরই তো আমার জীবনের, ছাত্র জীবনের শেষ প্র্যাকটিস শুরু করেছি। তখনই ঝুমুর আমার জীবনে আসে। ঝুমুর চোখ বন্ধ করে মাথা নিচু করে নেয়। এসব কেন বলছো সপ্তর্ষি? শ্রীরূপা বলে, এতদিন তুই মনের ভেতরে এত যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিস, অথচ আমরা অফিসের সমস্ত কলিগরা ভাবি, তোরা ভাবিস যে আমি অহংকারী, তাই তো? আমি সুন্দরী, রূপ আছে তাই কথা বলি না? এক্স্যাক্টলি তাই। সপ্তর্ষি বিশ্বাস করো, ওর সাথে সবাই আলাপ করতে চায়, পরিচয় করতে চায়। ওর দাম্ভিকতা দেখে ওর কাছে কেউ আগাতে পারে না ভয়ে, উল্টে আমাকে দিয়ে সবাই পিয়নগিরি করে। হ্যাঁ, আমিও তো সবসময় অ্যাভেলেবেল থাকি না, বিবাহিত, বুঝতেই পারছো। আর আমারও তো সংসারের একটা জ্বালা আছে, আমি কাউকে বিশ্বাস করতে পারি না রে, কাউকে বিশ্বাস করতে পারি না। আমি ওকে বলেছিলাম, কিন্তু ও আমাকে কাউকে বলতে দেয়নি। আমি জানতাম ওর স্বামীর শাস্তির মেয়াদ ফুরিয়ে আসছে প্রায়, আর আমি বিশ্বাস করি ও ফিরেও আসবে। ঝুমুর তখন কি করবে? আচ্ছা, তুমি তো আবার একা হয়ে পড়বে। আবার প্রশ্ন করে সপ্তর্ষি ঝুমুরকে। ঝুমুর বলে, কাউকে এখন আর বিশ্বাস করতে পারি না, কিছুতেই বিশ্বাস করতে পারি না। ঝুমুর বলে, জানিস শ্রীরূপা, বিয়ে হয়েছিল যখন, তখন মনের মধ্যে এক রাশ আনন্দ উচ্ছ্বাস ছিল আমার। প্রথমত বিয়েটা এত তাড়াতাড়ি আমি করতে চাইনি। বয়সই বা তখন আমার কত, মাত্র 19 বছর। কি? ঠিকই শুনছিস। তার মানে তুই এতগুলো বছর ধরে সংসার করেছি, প্রায় 5-6 বছর। তারপরে আর সহ্য করতে পারিনি। প্রথম সব ঠিকঠাক ছিল,
পরে বুঝতে পারলাম আমার স্বামী আমাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। জানিস, আমরা দুই বোন, তিতির আর ঝুমুর। আমার বড়দি আমায় খুব ভালোবাসে রে, এখনো পর্যন্ত। কিন্তু আমার স্বামীর জন্য আমি আমার বড়দির কাছেও তিক্ত হয়ে গিয়েছি। মানে সবটা বলছি তোকে। কটা বাজে? শ্রীরূপা ঘড়ির দিকে তাকালো, বলল, এই তো 8টা বাজে। তুই বাড়ি যাবি না? তোর হাজবেন্ড আবার বাদ দে তো, আর ইচ্ছে করছে না বাড়ি ফিরতে। আমি নিজে তো ইনকাম করি না, সোজা চলে যাব আমার বাবা মার কাছে। মানে তুমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, আর ফিরবে না? না সপ্তর্ষি, হার পারছি না। ঝুমুর যদি ওইটুকু বয়সে বিয়ে করেও সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমার কাছে তো সবটা পরিষ্কার। ঝুমুর বলে, বিয়ে করার সময় মাকে ধরে খুব কান্নাকাটি করেছি। বলেছি, মা আমাকে এখন বিয়ে দিও না, আমি এখনো বিয়ে করার জন্য প্রস্তুত নই। কিন্তু আমার স্বামী প্রতিদিন বিয়ের আগে আমার বাড়ি যাতায়াত শুরু করেছিল। বাবা ব্যাপারটা খুব একটা ভালো চোখে দেখতেন না, তাই চেয়েছিলেন বিয়ে দিয়ে দিতে। আর কেনই বা দেবেন না বল? একটা ইয়ং মেয়ে, ইয়ং ছেলে বারবার বাড়িতে আসছে, দেখা করছে, পাড়া প্রতিবেশী বা কি বলে। বাবার একটা রেপুটেশন আছে পাড়ায়। ধুমধাম করে বিয়ে হয়ে গেল আমার। বরযাত্রীর দিন সবাই এসেছিল ওরা, কিন্তু বৌভাতের দিন আমার বাড়ি থেকে গেল খুব কম সংখ্যক লোক। প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল সেই দিন। তবে পাড়ার যারা গিয়েছিল প্রত্যেকেই নাকি পরবর্তী সময় আমার মাকে বলেছিল, চাল চুলোহীন জামাইয়ের ঘরে কেন বিয়ে দিতে গেলে, আরও তো কটা দিন ওয়েট করতে পারতে। আমি আর তখন মনের দুঃখের কথা কাকে জানাবো। আমার ফুলশয্যার দিন আমার শরীর ভীষণ খারাপ করেছিল। ওদের কত কি সব নিয়ম পালন করতে গিয়ে সন্ধ্যা থেকে কেউ আমাকে কিছু খেতে দেয়নি। রাত বাড়তেই, পেটে ওই রিচ খাবার পড়তেই আমার শরীর গুলোতে শুরু করে। সেই রাতে আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমি একটু ঘুমোতে চাই, আমি তাকাতে পারছি না, অসহ্য লাগছে আমার। হ্যাঁ, সে আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিল ঠিকই, বলে শ্রীরূপার চোখের দিকে তাকায়। সপ্তর্ষি মাথা নিচু করে ফেলেছে। শ্রীরূপা বলে, বুঝেছি। তারপর সে যখন বুঝতে পারল আমি সতীলক্ষ্মী নারী, তখন আমার ওপরে ভালোবাসা তার আরো বেশি বেড়ে উঠল। জানিস তো, আমার বাপের বাড়িতে না আমার স্বামীকে মাথায় করে রাখতো, খুব ভালোবাসতো। আমার স্বামী গেলে তাহার কথায় রান্না হতো, তাহার কথায় সকলে সাত সকালে উঠে বসে জেগে থাকতো। মানে সে যেভাবে বলবে সেভাবেই চলতে হবে। কিন্তু আমি একটা জিনিস রিয়ালাইজ করেছিলাম শ্রীরূপা, আমার মা আমার দিদির হাজবেন্ডকে ঠিক ততটাই অবহেলা করতে শুরু করেছে। আমার স্বামী হাতে করে বাজার করে নিয়ে আসতো, মশলাপাতি, তেল, নুন, সবটা। তখনও বুঝিনি। একদিন রাত্রেবেলা বিছানা হাতেই দেখি আমার স্বামী আমার পাশে নেই। আস্তে করে উঠে গেলাম, দেখলাম আমাদের যে জল রাখার কুজোটা আছে, মানে মাটির একটা কুজো, সেখান থেকে আমার স্বামী জল নিচ্ছে। চোখের ভুল হলো কিনা বুঝতে পারলাম না, মনে হলো জলের মধ্যে কিছু একটা যেন মেশানো হচ্ছে। আমি না ওই বশীকরণ টরণে কোনোদিন বিশ্বাস করিনি শ্রীরূপা, কিন্তু সেগুলো যে এত মারাত্মক হতে পারে এটা আমি রিয়েলাইজ করলাম ঠিক তার পরের দিন প্রচণ্ড অশান্তি বেঁধে গেল আমার মায়ের মধ্যে আর দিদির মধ্যে। দিদি বাপের বাড়িতেই থাকে বেশিরভাগ সময়, শ্বশুর বাড়িতে ওর ঘর কম, যাতায়াত করতে পারে না। তার উপরে দিদি অন্তঃসত্ত্বা। কিন্তু আমার মা যেভাবে দিদির ওপরে হুকুম কায়েম করতো আমার স্বামীর কথায়, আমি কতবার ভেবেছি মাকে বলবো, কিন্তু আমার বলা হয়নি রে। তারপর আর কি, একদিন সময় সুযোগ বুঝে দিদিকে সবটা বললাম। দিদি আমার কাছে প্রচন্ড কান্নাকাটি করলো। পরে ভাবলাম, বলে কি আমি ঠিক করেছি এসব কথা? দিদি মাকে ব্যাপারটা বলে দিতেই তুলকালাম কাণ্ড বাঁধল। আমার স্বামী আমাকে প্রচন্ড বকাবকি করলো, বলল আমার দিদির নাকি বুদ্ধি নেই, তাই সে নির্বোধের মতো মায়ের কাছে সব কথা বলে দিয়েছে। কিন্তু বিশ্বাস কর শ্রীরূপা, আমার মা যে আমার দিদিকে সহ্য করতে পারতো না। মাকে এই কথা বলার পরে মা নিজের ভুল অনেকটা শুধরে নিতে পারলেও আমার স্বামী সেটা মানতে পারলো না কিছুতেই। বুঝতে পারলাম আমার স্বামীর উদ্দেশ্যটা খারাপ। সে চাইছে এই বাড়িতে সম্পূর্ণভাবে নিজের শিকড় গেড়ে বসতে।
সে চাইছে আমার বাবা মায়ের যতটুকু আছে সবটুকু একা ভোগ করতে, আর আমার দিদিকে গোড়া থেকে এখান থেকে তাড়িয়ে দিতে, যাতে আমার দিদির সাথে মায়ের ভুল বোঝাবুঝি চিরদিনের জন্য থেকে যায়। কিন্তু সেটার জন্য যে মূল দোষী আমার স্বামী, সেইটা যেন কিছুতেই কারো সামনে প্রকাশ না পায়। তারপর সেই দিন আমি বাড়িতে গিয়েছিলাম, কয়েকদিন শ্বশুর বাড়িতে কাটানোর পর বাপের বাড়িতে গিয়েছিলাম কি একটা দরকারে যেন। দিদি বাড়ি ছিল না। দিদির ঘরে গিয়ে দেখলাম দরজাটা ভেতর দিক থেকে ভেজিয়ে দেওয়া, যে কেউ খুলে ভেতরে প্রবেশ করতে পারে, লক সিস্টেমের দরজা। আমি টয়লেট থেকে বেরোচ্ছি, এমন সময় দেখি আমার হাজব্যান্ড দিদির ঘরের কাছে উকি ঝুঁকি মারছে। জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? সে বলল তার নাকি জল তেষ্টা পেয়েছে। দিদির ঘরে বোতলে করে সবসময় পর্যাপ্ত পরিমাণ জল নেওয়া থাকে। তোকে তো প্রথমেই বলেছিলাম দিদি অন্তঃসত্ত্বা, জলের প্রয়োজন বেশি। আমি বললাম, দিদির ঘরে যেতে হবে না, তোমাকে আমি এনে দিচ্ছি জল। আমি নিজেই জলটা আনতে গেলাম, কিন্তু কি মনে হলো ফেরত এসে বুঝতে পারলাম কিছু একটা করছে এই লোকটা। দিদির ঘরেই সেই জলের কুজোটা রাখা ছিল। হ্যাঁ, কুজোর সামনে পৌঁছাতেই দেখি আমার হাজবেন্ড জলের মধ্যে কি একটা হোমিওপ্যাথি ওষুধ মেশাচ্ছে। আমার পা থমকে গিয়েছিল, ওর গায়ে হাত দিতে সাহস পাচ্ছিলাম না। এতদিন ধরে ও আমাকে নিয়ন্ত্রণে রেখেছে, অথচ ওকে মুখ ফুটে আমি কিচ্ছু বলতে পারতাম না। বলার আগে আমার সবটা বন্ধ হয়ে যেত, কেমন একটা বশের মধ্যে চলে আসতাম। আমি বুঝতে পারতাম কিন্তু প্রকাশ করতে পারতাম না শ্রীরূপা। কিন্তু সেই দিন কিভাবে জানি না আমার প্রচন্ড সাহস চলে এসেছিল। দিদির বাচ্চাটা কেমন হবে আমরা কল্পনা করতাম, আঁকতাম, আর সেই বাচ্চাকে মেরে ফেলার জন্য একেবারে দিদিকে শুদ্ধ ওষুধ মিশিয়ে দিতে জলের মধ্যে। দিদির ঘরে রাখা জল তো কেবলমাত্র দিদিই খায়, আর তো কেউ খায় না। আমি বললাম, কি করছো তুমি? সঙ্গে সঙ্গে পাঞ্জাবির পকেটে ওষুধটা ঢুকিয়ে নিল সে। নিজেকে সামলে বলল, কিচ্ছু করিনি। জল নিয়ে এসেছো? কখন থেকে জল চাইছি? দেখি আমি দেখতে চাইলাম, আমাকে ছিটকে সরিয়ে দিল। চলে যাচ্ছিল সিঁড়ি বেয়ে নিচে। আমি কলার চেপে ধরেছিলাম, ধরে ওকে দুটো চড় মেরে টানতে টানতে সিঁড়ি দিয়ে নেমে নিচে সোফার ঘরে গিয়ে বসাই। দিদির সাথে মায়ের অশান্তি তখন বেশ খানিকটা প্রশমিত হয়েছে। দিদি সুস্থভাবেই দাদার সাথে বেরিয়েছে, ফিরেও আসবে কিছুক্ষণ পর। ওই ধস্তাধস্তির মধ্যে দিদি ফিরে এলো। বাবাও তখন বসে রয়েছে আমার হাজবেন্ডের পাশে। দিদি আসার পরে দিদিকে বললাম পুরো ব্যাপারটা। দিদি বলল, কি আছে তোমার পাঞ্জাবির পকেটে দেখি। সে তো কিছুতেই হাত দিতে দেবে না। তখন আমার জামাইবাবু জোর করে পাঞ্জাবির পকেট থেকে একটা পয়জনের শিশি বার করে। তারপর আর কি, সঙ্গে সঙ্গে থানা। এরপরে আমার মায়ের পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চায়, বলে, আমাকে ক্ষমা করে দিন মা, আমার কেরিয়ারটা নষ্ট হয়ে যাবে, চাকরি বাকরি কিচ্ছু হবে না, আপনার মেয়েকে নিয়ে চলবো কি করে? কিন্তু বাবা তখন প্রচন্ড সাহসিকতার একটা পরিচয় দিয়েছিল। বাবা এমন একটা লাথি মেরেছিল যে ও ছিটকে গিয়েছিল দরজার কাছে। আমার খুব আনন্দ হয়েছিল শ্রীরূপা। আবার সেই দিন ফুলসজ্জার তীব্র যন্ত্রণার কথা মাথায় এসেছিল, কারণ আমার বাবা ওকে এমন জায়গাতে মেরেছিল যে ও কুঁকড়ি দিয়ে পড়েছিল নিচে, উঠতে পারেনি অনেকক্ষণ। এরপরের ঘটনাটা আমি বলছি। ওকে ভালোবাসতো পাড়ারই একটা ছেলে, নাম তার নিলয়। ছেলেটা পুলিশের চাকরি পেয়েছে। থানায় খবর দিতে সৌভাগ্যবশত নিলয় তখন লোকাল থানাতেই পোস্টিং। গাড়ি নিয়ে আসে, এসে কিছুক্ষণ বসে ঝুমুরের হাজবেন্ডকে ঠাঁটিয়ে দুটো চড় মারে, মেরে বলে, শুয়োর, এই ঘটনাটা 2 বছর আগে ঘটাতে পারতি না? তাহলে কি হতো? তাহলে ওই বিয়ে করতে পারত, কারণ 2 বছর পরে নিলয় বিয়ে করে ফেলেছিল। হো, তারপর আর কি, ওকে নিয়ে যাওয়া হলো থানায়। কেস চললো অনেক দিন। উকিল সাহেবের কাছে আমি ডিভোর্স অ্যাপিল করেছিলাম। ও কিছুতেই আমাকে ডিভোর্স দেবে না। কিন্তু সপ্তর্ষির সাহায্যে, আমার সাহায্যে নয়, তোমার জীবনে যা ঘটেছে তার জন্যই তোমাকে জজ সাহেব এই সিদ্ধান্তে অনড় থাকতে বলেছিলেন। তাহলে লিখিতভাবে তোদের ডিভোর্সটা হয়ে গেছে? একদম। শুধু ডিভোর্সই হয়নি, 12 বছরের জেল হয়েছে ওর হাজবেন্ডের, আর কয়েক বছর পরই বেরোবে। কিন্তু একটাই প্রবলেম আছে শ্রীরূপা। কিরকম প্রবলেম সপ্তর্ষি? ঝুমুরকে আমি ভালোবেসে ফেলেছি কেস চলাকালীনই। 2 দিন আগেও ওর বাড়িতে গিয়ে দেখা করতে চেয়েছিলাম। শুনলাম ও নাকি ডিভোর্সের পরপরই পড়াশোনাটা কমপ্লিট করেছে আর ভালো একটা কোম্পানিতে চাকরি করছে। তাই ভাবলাম ওর সঙ্গে একটু দেখা করি। ওর বাবা মাকে প্রপোজালটা দিয়েছি, কিন্তু ওনারা সম্পূর্ণ মেয়ের হাতেই ডিসিশনটা ছেড়ে দিয়েছেন।
সংসার সম্পর্কে ঝুমুরের একটা অসম্ভব ভয় এসেছে, তাই ও সেটা করতে চায় না। হে কি রে ঝুমুর, তোর হাতে এত বড় একটা সুবর্ণ সুযোগ, তোর কাছে সুযোগ হতে পারে শ্রীরূপা? তুই নিজে বুঝি ভুক্তভোগী নোস? শ্রীরূপা মাথা নিচু করে বসে থাকে। সপ্তর্ষি বলে, ঝুমুর, শ্রীরূপাকে তোমার এইভাবে আঘাত দেওয়া ঠিক হয়নি। কেন? ও আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেন নাক গলাবে? ও তোমার ব্যক্তিগত জীবন নিয়ে কোনোদিন নাক গলায়নি। তুমি তোমার জীবনের এই অধ্যায় কখনো বলেছ? এটা তো আমি বললাম। হ্যাঁ, সরি শ্রীরূপা, আমি বুঝতে পারিনি। না না, তুই একদম ঠিক বলেছিস। আমিও তো মুখ বুঝে সবটা সহ্য করেছি, তোর মতো প্রতিবাদটা করতে পারিনি। তবে হ্যাঁ, আমিও প্রতিবাদ করব, বিশ্বাস কর। ঝুমুর, সবাই খারাপ হয় না রে, সবাই তো আর তোর হাজবেন্ডের মতো হয় না। দেখ না, সপ্তর্ষি তোকে ভালোবাসে, ওর চোখে মুখে সেটা প্রকাশ পাচ্ছে। না হলে এত বড় মাপের উকিল হয়েও কেউ এইভাবে ফিরে আসে? ঝুমুর বলল, তুই সত্যি বলছিস? একদম সত্যি বলছে। বন্ধুর কাছ থেকে বুঝি এখন আমার ক্যারেক্টার সার্টিফিকেট তোমায় দিতে হবে? না, কথাটা তা নয়, আসলে খুব ভয় হয়, আর এই ভয়েই তো আর এগোতে পারি না। সপ্তর্ষি ঝুমুরের হাতটা শক্ত করে ধরল, বলল, একটা বার একটু এগিয়ে চলো। দেখো, তোমার জন্য উন্মুক্ত দ্বার খোলা। তোমাকে রাজরানী করে রাখবো, এই স্বপ্ন আমাকে সেও দেখিয়েছিল, কিন্তু পূরণ করতে পারেনি। ঝুমুর বাড়ি ফিরে আসে। শ্রীরূপা সোজা ট্রেন ধরে চলে যায় তার বাপের বাড়ি। শ্রীরূপার স্বামী তাকে ফোন করেছে। শ্রীরূপা ফোন ধরে বলেছে, বাবার কাছে এসেছি। কি? আমাকে না বলে? হ্যাঁ, না বলেই তো, কারণ তোর আমাকে ছাড়া সংসার চলবে না। কি বললে? একদম ঠিক বলেছি। শোন, তুই একটা বেয়াদব কুকুর, বিকলাঙ্গ প্রাণী, বিছানায় ঘষে ঘষে চলিস, বউয়ের হেল্প ছাড়া টয়লেট অব্দি যেতে পারিস না, সেটা করে জল দিতে পারিস না, তোকে আমার ছুঁচিয়ে দিতে হয়, আর তুই আমার উপরে হাত তুলিস? হ্যাঁ, তোর এই নুলো হাত নিয়ে এবার যা খুশি করে বেড়া। শ্রীরূপা ফোনটা কেটে দিতে যাচ্ছিল, ঠিক তখনই সপ্তর্ষি পাশ থেকে বলে, ওকে বলে দাও তুমি ডিভোর্স করবে, ওকে ডিভোর্স দেবে, আর ও চুপচাপ সই করে দেবে। কোনো অশান্তি ছাড়া মিউচুয়াল ডিভোর্স তুমি চাও? হ্যাঁ, আমি তোর সঙ্গে ডিভোর্স চাই, আমি একা বাঁচতে চাই, বুঝেছিস? ফোনের ওপর থেকে স্নেহাশিস হু না কিচ্ছু বলতে পারে না। আচমকা স্ত্রীর রণচণ্ডী রূপে বেশ খানিকটা থতমত স্নেহাশিস। মাকে বললেন, ও আর আসবে না। আসবে না মানে? আসবে না মা, আসবে না। পাশ থেকে বলে দেবাশিস। বৌদি ভেগেছে, জানতাম ভাগবে। আজ কলেজ থেকে ফেরার বাদে বৌদিকে দেখলাম তো, হেব্বি সুন্দর দেখতে একটা লোক আর একটা মেয়ের সঙ্গে ক্যাফেটেরিয়ায় বসে গল্প করছে। তুই এত খোঁজ খবর কোথা থেকে রাখিস? বিরক্ত কণ্ঠে কথাটা বলল স্নেহাশিস। বাহ স্নেহ, এখন তুই দেবুর ওপরে সন্দেহ করছিস? মা, ওইটুকু ছেলে নাক টিপলে দুধ গলে, এখনো যে স্কুলের গন্ডি পার করতে পারেনি, সে তার বৌদির ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে কথা বলে। আর তোমাদের জন্য আমার শ্রীরূপা আমায় ছেড়ে চলে গেছে, তোমাদের জন্য। এই বলে স্নেহাশিস হুইল চেয়ারটা ঠেলতে ঠেলতে নিজের ঘরের দিকে এগিয়ে যেতে গিয়ে পড়ে যায়। পড়ে চিৎকার করে শ্রীরূপা বলে ডেকে ওঠে। আর ওইদিকে শ্রীরূপাও কেমন যেন ঘোরের মধ্যে থেকেও আচমকাই একটা হোঁচট খায় নিজের মধ্যে। ব্যাগ থেকে জল বার করে গলায় ঢকঢক করে ঢেলে নেয়। মনে হয় পিছন থেকে কেউ যেন একটা ওকে ডাক দিল, কিন্তু সেই ডাকটা অনেকদিন আগেই ছেড়ে আসাটা ওর উচিত ছিল। ঝুমুরের বিয়ে হয় বেশ ধুমধাম করে। সপ্তর্ষি ভীষণ খুশি ঝুমুরকে কাছে পেয়ে, যদিও সম্পূর্ণ ক্রেডিট দিতে হয় শ্রীরূপাকে, ও ছাড়া কাজটা সম্পন্ন হতো না। বিয়ের পরে ঝুমুর চলে এসেছে হাজবেন্ডের কাছে, কিন্তু শ্রীরূপা থাকে ঝুমুরের বাবা মা এবং নিজের বাবা মার সঙ্গে। শ্রীরূপার রোজগারে সংসার খুব ভালোই চলছে। বছর 5-6 পরে হঠাৎ একদিন ঝুমুর ফোন করে শ্রীরূপাকে জানায়, আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না রে। খুঁজে পাচ্ছিস না মানে? এ আবার কি কথা? স্কুলে গেছিল, স্কুলে ড্রাইভার এসেছে, বলছে আমি নাকি ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছি। সেই হলুদ কার্ডটাও আমাকে ফেরত দিয়েছে, কিন্তু আমার কাছে তো কোনো কার্ড নেই। আমি তো আমার ছেলেকে আনিনি, আমি তো বুঝতে পারছি না। স্কুলে সিস্টারের কাছে লিখিত দিয়ে নাকি আমি ছুটি করে নিয়ে এসেছি, সিস্টার অন্তত তাই বলছে। হ্যাঁ শ্রীরূপা, শ্রীরূপা এবার কি হবে? ওরও জেল থেকে বেরোনোর সময় আমার ছেলেটাকে কি অপহরণ করলো বলতো? ওই ছেলেকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। তুই চিন্তা করিস না, আমি দেখছি। সপ্তর্ষি জানে, সবটা জানে। সারা সারা কলকাতা চষে বেড়াচ্ছে, সবার সঙ্গে গাড়িতে করে এদিক ওদিক ঘুরছে। ওই ছেলেটাকে কোথাও পাচ্ছি না। এই শ্রীরূপা,
শ্রীরূপা, কিছু একটা কর না। আচ্ছা, তুই যেন কি একটা বলছিলি, কোথায় যাবি? হ্যাঁ, আমি তো উঠেও পড়েছি রে ট্রেনে, মা বাবার সাথে। আমার মা বাবা, ওনারা আসতে চাইলো না, ওনারা ওখানেই আছে, তোর জন্য অপেক্ষা করছে। আমি তো ওদেরকে নিয়ে ট্রেনে উঠে পড়েছি, 36 অব্দি পৌঁছেও গেছি। এখন আমি অফিসে জয়েন না করে তোকে কি করে সাহায্য করি? কিন্তু আমার ছেলেটা, ওর কি হবে? শ্রীরূপা, ফোনটা কোনো কারণে কেটে যায়। শ্রীরূপা গিয়ে বসে ট্রেন কামরায়। শ্রীরূপার মা বাবা উদাসীনভাবে ঘুমিয়ে পড়েছেন রিজার্ভেশন ঘরে। শ্রীরূপা চুপ করে স্নেহাশিসের পাশে গিয়ে বসে, হাতের ওপর হাত রাখে। স্নেহাশিসকে বলে, কেন এটা করলে বলো তো? মেয়েটা এখন কান্নাকাটি করছে। আমি জানি তুমি আমার ছাড়া থাকতে পারবে না, তাই এসেছো। কিন্তু ঝুমুরের বাচ্চাটাকে কিডন্যাপ করার কি দরকার ছিল? ও তো আমাদের সাথে কোনো বেইমানি করেনি। তোমার বান্ধবী আমাদের সাথে কোনো বেইমানি করেনি, কিন্তু আমাদের যে আর বাচ্চা হবে না। অ্যাক্সিডেন্টের পরে সেই ক্ষমতা হারিয়েছি। এই সুন্দর ফুটফুটে একটা বাচ্চা, তোমায় তো চেনে, তোমার সাথে কত সুন্দর গল্প করে, দেখে আর লোভ সামলাতে পারলাম না। তাছাড়া ঈশ্বরের কৃপায় ঝুমুরের কাছে সব আছে। একটা সুন্দর স্বামী আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সম্মান আছে। তোমার তো কিচ্ছু নেই শ্রীরূপা। শ্রীরূপার চোখের জলটা মুছে দেয় স্নেহাশিস। এখন আর হুইল চেয়ার নয়, হেঁটে চলেই সে সব কিছু করতে পারে। সম্পর্কটা শুরু হয়েছিল ঝুমুরের বিয়ের 2 বছর পরে। হঠাৎ করে আবার স্বামীকে ক্ষমা করে দিয়েছে শ্রীরূপা। এমনই ক্ষমা করে দিয়েছে যে স্বামীর সঙ্গে পুরোপুরি থাকবার জন্য ছত্তিশগড় চলে যাচ্ছে। কলকাতার ছায়া যেন ওর স্বামীর ওপরে না পড়ে। মা বাবা সবটা জেনেছেন, বারণ করেছেন। সেই কারণেই তো ঘুমের ওষুধ খাইয়ে ওভারডোজ দিয়ে ট্রেনে শুইয়ে রেখে গেল। মা বাবাকে নেওয়ার আর প্রয়োজন নেই। এখন সংসার হবে 3 জনের, শ্রীরূপা, স্নেহাশিস আর ওদের বছর 5-এর ছেলেটার। যদিও ছেলেটা মাঝে মধ্যেই মা মা বলে কেঁদে উঠছে, কিন্তু যেহেতু সে শ্রীরূপাকে খুব চেনে, তাই কে শ্রীরূপা আর কে ঝুমুর, ছেলে একটু বড় হলে সবটা গড়িয়ে ফেলবে। ট্রেনটা ছুটে চলেছে এক অচেনা অজানা রাস্তা পেরিয়ে। ঝুমুর ছেলের ছবিটা হাতে নিয়ে বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছে। ঝুমুরের স্বামী বলে, ধরেছি মালটাকে, মানে? তোমার আগের বরটাকে। জেলের বাইরে ঘোরাফেরা করছিল, ওর চলাফেরা দেখেই সন্দেহ হয়েছে। ওকে মেরে জিজ্ঞাসা করেছো? সে তো জিজ্ঞাসা করেছি, কিন্তু কিছুতেই তো স্বীকার করছে না। বারবার শুধু বলছে অগ্নিসাক্ষী করে ওকে বিয়ে করেছি। ওর এত বড় ক্ষতি আমি চাই বলছে ওর বাচ্চাটাকে মেরে ফেলবো? না, ওই রকম বেঈমান আমি হতে পারি না। তাহলে আসল বেঈমানটা কে? কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।